জি স্যার। আগামী জানুয়ারি ৩ তারিখ থেকে তোমাদের জুলাই থেকে ডিসেম্বর টেস্টিং, প্রোজেনি টেস্টিং অর্থাৎ ব্রিডিং অ্যানিমাল সিলেকশনের জন্য আমরা প্রোজেনি টেস্টিং মেথডে কিভাবে মেল এবং ফিমেল সিলেক্ট করি। তবে প্রোজেনি টেস্টিং কনসেপ্টটা তোমার মেলের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাই করা হয় বিকজ males are responsible for the production of many more progeny than females. Domesticated farm animals এর যে কোনো স্পিসিসেই মেল বেশি প্রোজেনি প্রোডাকশনের জন্য রেসপন্সিবল কম্পেয়ার টু ফিমেল। দ্যাটস ওয়াই মেল সিলেকশনের উপরে বেশি জোর দেওয়া হয় এই প্রোজেনি টেস্টিং মেথডে। আর প্রোজেনি টেস্টিং এর নাম দেখে তোমরা বুঝতে পারতেছো যে প্রোজেনি যাদেরকে আমরা চুজ করব তাদের প্রোজেনি তৈরি করা হয় এবং প্রোজেনির মধ্যে কাঙ্ক্ষিত গুণাবলী বা গুণের রেকর্ড করা হয় এবং প্রোজেনির সেই কাঙ্ক্ষিত ট্রেডগুলো মূল্যায়ন করে বাবা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। মানে প্যারেন্টস আর সিলেক্টেড বেসড অন দ্য পারফরমেন্স অফ দেয়ার ওন প্রোজেনি। তাহলে ওন প্রোজেনি আগে তৈরি করতে হয়, সেই প্রোজেনির ওই ট্রেডগুলো রেকর্ড করা হয়, যে ট্রেডগুলোর জন্য ব্রিডাররা ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। যেহেতু প্রোজেনির পারফরমেন্সকে মূল্যায়ন করে প্যারেন্ট সম্পর্কে সিলেকশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রোজেনি টেস্টিং। টেস্টিং দ্য পারফরমেন্স অফ দ্য প্রোজেনি অফ দ্য প্যারেন্টস মানে ইজ দ্য বেসিস অফ দিস কাইন্ড অফ সিলেকশন। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তোমার ডেইরি ক্যাটল ব্রিডিং এ। তোমরা জানো ডেইরি ক্যাটলে একটা পার্টিকুলার বুল থেকে ওই বুলের লাইফ টাইমে লক্ষ লক্ষ প্রোজেনি তৈরি করা হয়। ফর এক্সাম্পল, একটা বুল যদি কোনো একটা দেশে তৈরি হয় যেটা 120 লিটার দুধ দেওয়ার ক্ষমতা ধারণ করে, তখন সেই বুলটা সারা পৃথিবীতে এই বুলটার লক্ষ লক্ষ প্রোজেনি তৈরি হয়ে যায়। কাজে এই যে যেই বুলগুলো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোজেনি তৈরি করে, সেই বুলটা যদি রিয়েলি আউটস্ট্যান্ডিং না হয়, রিয়েলি যদি ওর মধ্যে কোনো ডেট্রিমেন্টাল জিন আছে কি না আছে সেটা প্রমাণ করে এনশিওর করা না হয়, তখন তার প্রোজেনির মাধ্যমে সারা পৃথিবীর ডেইরি ক্যাটল ইন্ডাস্ট্রিতে ম্যাসাকার হয়ে যাবে। এরকম একটা ইতিহাস আছে। 2016 সালে একটা বুল তোমার এরকম, আমি শীটটা তোমাদের ইমেলে পাঠিয়ে দিব। 2016 সালে এরকম একটা বুল আমরা পেয়েছিলাম ডেইরি ইন্ডাস্ট্রিতে, যেটা সারা পৃথিবীতে তোমার হলস্টেইন পপুলেশনের মধ্যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন অর্থাৎ ওই বুলের সিমেন দিয়া ব্রিডিং করলে যে ডটারগুলো হয়েছে, গ্র্যান্ড ডটারগুলো হয়েছে, গ্রেট গ্র্যান্ড ডটারগুলো হয়েছে, তাদের মধ্যে ওই স্পন্টেনিয়াস অ্যাবর্শনের জিনটা সারা পৃথিবীর ডেইরি ক্যাটল পপুলেশনে স্প্রেড হয়ে গেছে। যার জন্য জেনেটিক মেরিট ভালো, এভরিথিং ভালো, কিন্তু যেহেতু তার মধ্যে একটা ডেলিটেরিয়াস অথবা ডেট্রিমেন্টাল অথবা হার্মফুল রেসিসিভ জিন ছিল রেসপন্সিবল ফর অ্যাবর্শন, সেটার জন্য বিরাট ক্ষতি হয়ে গেছে। যার জন্যই তোমার পার্টিকুলারলি ডেইরি বুল সিলেকশনে, কারণ ডেইরি বুল সিলেকশনের ক্ষেত্রেই বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। এবং তার পরবর্তীতে একইভাবে যদি মনে করো পিগ ইন্ডাস্ট্রিতে, পিগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেট হলো তোমার লিটার সাইজ এবং লিন মিট প্রোডাকশন। মানে যেই মেলের মধ্যে তোমার লিন মিটের জন্য রেসপন্সিবল অল সুপিরিয়র জিনস আর অ্যাকুমুলেটেড, সেই ধরনের মেল সিলেকশনের ক্ষেত্রে পিগের ক্ষেত্রেও দ্রুত সেই এক্সট্রাঅর্ডিনারি সায়ারের জেনেটিক্স ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে। যার জন্য একমাত্র প্রোজেনি টেস্টিং হলো সেই টেস্ট, যেই টেস্টের মাধ্যমে কনফার্ম হওয়া যায় যে কোনো মেলের মধ্যে কোনো ডেট্রিমেন্টাল জিন নেই কোনো ট্রেটের জন্য। আর প্রোজেনি টেস্টিং বিষয়টা মনে করো আমি যেটা বললাম, ইন এডিশন যদি আমরা বলতে চাই যে প্রোজেনি
তোমরা একটা প্রভাব গত ক্লাসে আমরা দিয়েছি যে পেডিগ্রি ইজ দ্য প্রমিস বাট প্রোজেনি ইজ দ্য প্রুফ। প্রোজেনিটা হলো সত্যিকারের যে কোনো প্যারেন্টের মধ্যে কি আছে, মনে করো একটা মেলের সাথে একটা ফিমেল ম্যাটিং করানো হলো, তাহলে প্রোজেনিটা কি পরিমাণ দুধ দেয়, প্রোজেনিটা কি পরিমাণ ডিজিজ রেজিস্ট্যান্ট হয়, প্রোজেনিটার কেমন গ্রোথ হয়, প্রোজেনিটার লঞ্জিভিটি কেমন হয়, প্রোজেনিটার এনি আদার ট্রেটস কেমন হয়, সেটা যদি আমরা রেকর্ড করি তাহলে আমরা বলতে পারি তাদের প্যারেন্ট দুইটাই খুবই ভালো ছিল। এখন প্যারেন্ট প্রোজেনি টেস্টিং আমি বলেছি করা হয় মেইলে, করা হয় মূলত, কারণ মেইলেরই হলো ওয়াইড স্প্রেড ইউজ হয়, সেই দৃষ্টিকোণ থেকে প্রোজেনি টেস্টিংটা মেইলে বেশি করা হয়। কারণ তোমরা জানো যে কোনো প্যারেন্টের স্যাম্পল হাফ অফ দ্য জিনস তার প্রোজেনিতে যায়, কাজে স্যাম্পল হাফের কারণেই একটা মেইলের মধ্যে কি গুণাগুণ আছে আমরা ইজিলি ধরতে পারি। আর প্রোজেনি টেস্টিং এর জন্য যেই মেলগুলোকে টেস্ট করা হয় সেই মেলগুলোকে বলা হয় ক্যান্ডিডেট বুল, অর্থাৎ ক্যান্ডিডেট মেইল। ক্যান্ডিডেট মেইলকে ম্যাটিং করানো হয়, যারা প্রোজেনি টেস্টিং এর জন্য ক্যান্ডিডেট হয়েছে, মনে করো আমার কাছে 25টা ক্যান্ডিডেট বুল আছে, এই 25টা বুলকে আমি প্রোজেনি টেস্টিং করব, তাহলে 25টা বুলের প্রত্যেকটা বুলের সাথে আমরা অনেক মেট ঠিক করে দিব, অর্থাৎ তার ফিমেল পার্টনার, এবং মেটিং হবে এবং তাদের ইয়ে থেকে প্রোজেনি হবে। সেই প্রোজেনিগুলোর যখন নিজেরা আবার ম্যাচিউর হবে, বাচ্চা দিয়ে দুধে আসবে, তখন তাদের দুধ প্রোডাকশন রেকর্ড করা হবে। অর্থাৎ একটা মেলকে মেটিং করা হবে মনে করো 100 ফিমেলের সাথে, 100 ফিমেল থেকে মনে করো অ্যাসিউম করো 50টা হবে মেল বাচ্চা, 50টা হবে ফিমেল বাচ্চা। যে ফিমেল বাচ্চাগুলো আছে সেগুলো আবার ম্যাচিউরিটিতে আসবে, ম্যাচিউরিটিতে আসলে তাদেরকে আবার অন্য বুলের সিমেন দিয়ে মেটিং করায় তাদেরকে মা বানানো হবে। দ্যাট মিনস ডটার গুলোকে যে মেটিং করানো হবে সেটা কিন্তু ক্যান্ডিডেট বুল সিমেন দিয়ে নয়, অন্য সিমেন দিয়ে। কারণ ওই ক্যান্ডিডেট বুলের সিমেন দিয়ে যদি ডটারকে মেটিং করানো হয় তাহলে ফাদার ডটার মেটিং হবে, হুইচ ইজ নেভার অ্যাকসেপ্টেবল। কাজী একটা ক্যান্ডিডেট বুল মেটেড উইথ 100 ড্যামস অথবা তাদের মেটস progeny produced, 50% of them will be female progeny, that is daughter. Those daughters will be mature, and after maturity they will be met with other partners. Fole they will become cow, they will become mother, then they will give milk. Then you record the milk production of those daughters of the candidate bull, say for 100 days. তাহলে 100 days এর গড়ে একটা ক্যান্ডিডেট বুলের সমস্ত ডটারদের 100 ডেজ মিল্ক প্রোডাকশন যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমরা জানতে পারবো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট বুলের ডটাররা 100 দিনে গড়ে প্রতিদিন কতটুকু দুধ দেয়। এরকম আরো 24টা বুলের যদি এরকম ডটার দেন আমরা বলতে পারবো যে কোন 5টা বুল সবচেয়ে বেশি দুধের জন্য মেরিট বহন করতেছে। কাজে এই 25টা থেকে যদি 5টা ক্যান্ডিডেট বুলকে আমরা সবচেয়ে ভালো পাই, সেই সবচেয়ে ভালো পাওয়া বা সেই 25টা বুলকে যাদেরকে বলেছি আমরা ক্যান্ডিডেট বুল, যাদের প্রোজেনি তৈরি করছি, যাদের প্রোজেনির বা ডটারের পারফরমেন্স আমরা রেকর্ড করেছি এবং ডটারের এভারেজ দুধ প্রোডাকশন পার ডে এর ভিত্তিতে আমরা তাদেরকে অর্ডারিং করব 1 2 3, অর্থাৎ বেসড অন দ্য ডটার্স এভারেজ মিল্ক প্রোডাকশন পার ডে উই উইল র্যাঙ্ক দ্য 25 বুলস 1 2 3 থেকে শুরু করে কোন 5টা টপ, ওই যে উপরে সবচেয়ে 5টা ভালো, যে 5টা দুধ প্রোডাকশন ডটারের সবচেয়ে বেশি, they will be called on, তাদেরকে বলা হবে টপ 5 বুলস আউট অফ 25 বুলস। এবং ওই 5টা বুল যাদেরকে আমরা বলবো টপ বুলস, সেই প্রোজেনি টেস্টেড ওই টপ বুলসকে বলা হয় প্রোভেন বুল। প্রোজেনি টেস্টিং এর মাধ্যমে যে মেলগুলো প্রমাণিত হয় তাদের পারফরমেন্স কেমন, তাদের মধ্যে কোনো ডেলিটেরিয়াস বা ডেট্রিমেন্টাল রিসেসিভ জিন নেই, খারাপ জিন নেই, কোনো খারাপ গুণাগুণ নেই, কোনো বাজে
ক্যারেক্টার অ্যাপিয়ার হয় নাই, ব্লাইন্ডনেস অথবা লেমনেস অথবা এক্সট্রাঅর্ডিনারি ছোট সাইজের প্রোজেনি, এই জাতীয় অ্যাবনর্মালিটি যেগুলি থাকবে না, সেই বুলগুলোকে ব্রিডাররা ফাইনালি চুজ করে এবং ওই প্রোজেনি টেস্টের মাধ্যমে সিলেক্টেড বুলগুলোকে বলা হয়, অথবা যে বুলগুলো প্রোজেনি টেস্টিং করে প্রমাণ করা হয়, দে আর কল্ড প্রোভেন বুল, PROVEN, প্রোভেন বুল। কিছু বললাম? এনিওয়ে, আমরা আরেকটা জিনিস এখানে যেটা বলা দরকার সেটা হলো প্রোজেনি টেস্টেড বুলকে বলা হয় তোমার যে প্রোভেন বুল। এই প্রোভেন বুল তৈরিতে কিন্তু সময় লাগে, তোমরা খেয়াল করে দেখেছো কিনা? যখন একটা বুল ক্যান্ডিডেট বুল হবে, ক্যান্ডিডেট বুল হইতে হলে তাকে ম্যাচিউর হইতে হবে। ম্যাচিউর না হলে সে সিমেন্ট দিবেন না। সিমেন্ট না দিলে তার সাথে 100, প্রত্যেকটা বুলের সাথে 100 মেট বা গাবি বা বকনাকে মেট করানো যাবে না। কাজেই সে যখন একটা ক্যান্ডিডেট বুল যখন ক্যান্ডিডেট হবে তখনই তার বয়স হয়ে যায়। সাধারণত যদি শঙ্কর জাতের বুলও হয়, হলস্টেইন দেশি বুলও যদি হয়, তখন তার বয়স হয়ে যায় মিনিমাম তোমার 16 থেকে 18 মাস। ধরি আমরা 18 মাসই। 18 মাস বয়সে সে ক্যান্ডিডেট বুল হলো। 18 মাস থেকে মনে করে সে সিমেন্ট প্রডিউস করলো 6 মাস। 6 মাস সিমেন্ট প্রডিউস করলে 6 মাসে 100 গাভীকে মেট করানো হবে। তাহলে 18 মাস আর 6 মাস 24 মাস। 24 মাস পরে একটা গাভী যখন প্রেগনেন্ট হবে, ও মায়ের পেটে থাকবে আরো 10 মাস। 24 আর 10 34 মাস। এবং যখন ডটারটা হবে, মনে করো 35 মাস বয়সে ডটার হবে। আবার ডটারটা ম্যাচিউর হতে লাগবে কমপক্ষে আরো মিনিমাম 1.5 বছর। 35 আর 18, 35 আর 18 হলো 43, 53 মাস। এবং 53 মাসের পরে যখন আবার 100 দিনের দুধ প্রোডাকশন রেকর্ড করবা, 53 আর 3 মাস 56 মাস। অর্থাৎ নিয়ারলি তোমার মিনিমাম 5 ইয়ার্স লাগে, মিনিমাম 5 ইয়ার্স। তবে সাধারণত 5 থেকে 6 বছর লাগে, কারণ আমরা যে থিওরিটিক্যাল হিসাবগুলো দিলাম এর চেয়ে ভেরি করে। এবং ফিডিং ম্যানেজমেন্ট যদি একরকম না হয়, তাহলে ওরা ম্যাচিউরিটিতে আরো পরে আসবে, ডটারও ম্যাচিউরিটিতে পরে আসবে, সেই জিনিসগুলো এফেক্ট করে। তাহলে আমরা যেটা বললাম, particularly dairy bull selection জন্য progeny testing is the best method to actually select proven bull। এবং সারা পৃথিবীতে যত ডেইরি ক্যাটল ব্রিডিং কোম্পানি দেখো যারা সিমেন্ট বিক্রি করে সারা পৃথিবীতে, মোস্ট অফ দোজ বুলস আর প্রোভেন বুলস। তবে 1990 এর দশকের আগে পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই পিডিগ্রি বুল ইউজ করা হতো, অর্থাৎ এমন বুল যেগুলো সিলেক্ট করা হয় জাস্ট বাই স্টাডিং অথবা ইভালুয়েটিং দ্য পিডিগ্রি অফ দেয়ার প্যারেন্টস অ্যান্ড অ্যানসেস্টর্স। কিন্তু আফটার 1990 সারা পৃথিবীতে proven bull has become the standard of breeding animal production, particularly in the dairy cattle industry and pig industry. Beef cattle হয়, তবে সবচেয়ে বেশি হয় ডেইরি ক্যাটল ইন্ডাস্ট্রিতে এটার ইউজ। তবে এই প্রসিডিউর করতে গেলে প্রোজেনি টেস্টটাকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, তাহলে এই যে ক্যান্ডিডেট বুলগুলো আমরা বললাম বা যে সায়ারগুলোর কথা বললাম, যাদেরকে আমরা ক্যান্ডিডেট বুলগুলো বললাম, সেই ক্যান্ডিডেট বুলগুলো যত বেশি ক্যান্ডিডেট বুলকে টেস্ট করা যায় তত ভালো। সাধারণত কমপক্ষে 10টার কম বুল ক্যান্ডিডেট বুল প্রোজেনি টেস্টিং প্রোগ্রামে আনা হয় না, মিনিমাম 10টা। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ক্যান্ডিডেট বুলগুলোকে যাদের সাথে মেটিং করানো হয়, ওরা যারা মেট হবে, সেই মেটগুলো সিলেক্ট করতে হবে র্যান্ডমলি। র্যান্ডমলি কাকে বলা হয়? ভালো মন্দ বাস বিচার না করে, হাই প্রডিউসিং লো প্রডিউসিং বিচার না করে, যখনই সব বাংলাদেশের সব এলাকায় সব জাতের এবং সব ল্যাকটেশনের যখন র্যান্ডম গাবিকে ব্রিডিং করানো হয়, যেন কোনো ক্যান্ডিডেট বুলের সাথেই তার মেটগুলো যেন সিলেক্টেড, মানে ভালো ভালো বেছে বেছে না করা হয়, মানে র্যান্ডমলি সব রকম গাবি এবং বকনার সাথে। কাজে ড্যামগুলো সিলেক্ট করতে হবে ক্যান্ডিডেট বুলের মেট, অথবা ড্যামগুলো সিলেক্ট করতে হবে র্যান্ডমলি। আরেকটা জিনিস হচ্ছে, আবার যত বেশি প্রোজেনি তৈরি করা যায় পার ক্যান্ডিডেট বুল তত ভালো। তবে
একটা থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, সেটা হলো 40টা হচ্ছে অপটিমাম, 40টা প্রজেনি পার ক্যান্ডিডেট বুল, অর্থাৎ 40টা ডটার, 40টা ডটারের অ্যাভারেজ প্রোডাকশন না হলে সেটা প্রজেনি টেস্টটা হাইলি তোমার এরোনিয়াস হয়ে যায়, তত সাউন্ড হয় না, কনক্লুশন গুলো ভ্যালিড হবে না। এবং যখনই তোমার প্রজেনি টেস্টিং করতে থাকবে তখন ডেফিনেটলি ডেটা রেকর্ডিং এবং প্রজেনি ট্র্যাকিং এবং প্রজেনির পারফরমেন্স, তাহলে কি হলো, একটা বুলের সাথে আমি মনে করো 100 গাভীকে মিটিং করলাম, গাভীগুলো সিলেক্ট করা হলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, মধ্যবিত্ত খামারির, বড় খামারে হতে পারে, এবং তাদের ফিডিং ম্যানেজমেন্ট গুলো একরকম হওয়া ভালো, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যদি করো, সব খামারিদের ফিডিং এবং ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড একরকম নয়, ভেরি করে। সেই ভেরিগুলো যখন সব ক্যান্ডিডেট গুলোর জন্য একইভাবে ভেরি করে, একই রকম ভাবে করা হয়, তখন সেই জিনিসগুলো আবার নর্মাল হয়ে যায়। আর আরেকটা জিনিস, যে জিনিসটা বলা দরকার, যে প্রজেনি টেস্টিং প্রোগ্রাম বাংলাদেশে শুরু হয়েছিল প্রথম 2004 থেকে। 2004 সনে প্রথম প্রজেনি টেস্টিং প্রোগ্রাম শুরু হয়, এখনো চলমান আছে, কিন্তু গত 1 মাস আগে সেই প্রজেনি টেস্টিং প্রজেক্টটার ফান্ডিং শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে গভর্নমেন্টের স্থায়ী বডিতে এই প্রজেনি টেস্টিং প্রোগ্রামটা শুরু করার জন্য গভর্নমেন্ট লেভেলে প্রক্রিয়া চলতেছে, আশা করি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এবং সেখানে আমাদের 25 জনের মতো, 25 না প্রায় 30 জন গ্রাজুয়েট, অল আর অ্যানিমাল হাজবেন্ডারি গ্রাজুয়েটস সেখানে কাজ করে। এবং এই মুহূর্তে এটা সাভার কেন্দ্রিক, এবং সাভার থেকে সারা বাংলাদেশে প্রোভেন বুল তৈরি করা হচ্ছে। প্রোভেন মানে হলো যেটা প্রোজেনি তৈরির মাধ্যমে প্রোজেনির মধ্যে কি ক্ষমতা আছে এবং প্রোজেনির মধ্যে কোন রকম ডেট্রিমেন্টাল জিন নেই, সেই জিনিসগুলো প্রমাণ করে তৈরি করা হয় দেখি, এটাকে বলা হয় মানে প্রোভেন বুল প্রোডাকশন সিস্টেম, প্রোজেনি টেস্টিং এর মাধ্যমে। এবং এই একই জিনিস আমরা, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইন কেস অফ ফর এক্সাম্পল গোট, আমরা গোটে যদি করতে চাই, যে সে ব্ল্যাক বেঙ্গল গোট আমরা সিলেক্ট করব, যাদের বডি ওয়েট ম্যাচুরিটির সময় বডি ওয়েট এবং লিটার সাইজ, এবং লিটার সাইজের সাথে সাথে তাদের মায়েদের দুধ প্রোডাকশন, তাহলে 3টা ট্রেড যদি বলি আমরা, লিটার সাইজ, ড্যামস মিল্ক ইল্ড এবং তাদের ম্যাচুর ওয়েট, 3টা গুণের জন্য যদি আমরা ইন্ডেক্স সিলেকশন করি, এবং সেখানে মেল চয়েসের জন্য যদি আমরা প্রোজেনি টেস্টিং করি, তাহলে আমাদের মনে করো সে আমরা 25টা পাঠা নিলাম, সেই 25টা পাঠার মধ্যে প্রত্যেকটা পাঠাকে মনে করো আমরা 100 সাগির সাথে ম্যাটিং করালাম। 100 সাগির সাথে ম্যাটিং হলে যে প্রোজেনিগুলো হবে, সেই প্রোজেনিগুলোর মেল এবং ফিমেল প্রত্যেকের যখন ম্যাচিউর হয় তখন বডি ওয়েট কত, যখন তারা বাচ্চা দেয় মা হিসাবে ডটারগুলো তখন কয়টা বাচ্চা দেয়, এবং মনে করো ওই ডটারগুলো যখন মা হয় তখন তারা তাদের মানে দুধ প্রোডাকশন কেমন হয়, দুধ প্রোডাকশন জানার জন্য দুধ প্রোডাকশন আমরা মাপতে পারি মায়েদের কিভাবে, আমরা একটা 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 মায়ের যেই ছাগিগুলো দুধ খাবে সকালবেলা, রাত্রে আটকানো থাকবে, সকালবেলা তুমি বাচ্চাগুলোর খালি পেটে ওজন নিবা, খালি পেটে ওজন নিয়ে আবার ওজনটা রেকর্ড রাখলাম, তারপর আবার ওদেরকে দিবা মায়ের দুধ খেতে, মায়ের দুধ কমপ্লিট সাক করে খেয়ে ফেলার পর যখন আবার বাচ্চাগুলোকে ওজন নিবা, তাহলে 3টা বাচ্চা বা 2টা বাচ্চা বা একটা বাচ্চা যতটুকু ওজন বাড়বে, যত গ্রাম, that will be the milk production of that particular nanny in that morning. কাজে দুধ প্রোডাকশনের জন্য অথবা অন্য আরেকটা সিস্টেম আছে, যে তুমি বাচ্চাকে খাওয়ালা না, তুমি ইচ্ছা করলে নিজে হ্যান্ড মিল্কিং করে রেকর্ড করলা, কারণ তোমরা জানো যে ব্ল্যাক বেঙ্গল গোটে যদি নাম্বার অফ কিডস 1-এর বেশি হয়, 2টা হলে, 3টা হলে, 4টা হলে, নানিস মিল্ক প্রোডাকশন ইজ নট গুড এনাফ তাদেরকে পুষ্টি দেওয়ার জন্য। ছোটবেলায় প্রথম 1 মাস বয়স পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, ওই সময়টাতে এই দুধ প্রোডাকশন কম বা তাদের আডার লেস ডেভেলপড, এই জিনিসটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা লিমিটেশন, যে প্রলিফিক 2 বাচ্চা বা 3 বাচ্চা হয়, ইটস গুড ক্যারেক্টার, বাট সাথে সাথে যদি ওদের মিল্ক প্রোডাকশন না বাড়ানো হয় ন্যাচারালি, তাহলে ওরা মা বাচ্চাগুলোকে নারিশ করাইতে পারে না। তখন ইনসাফিসিয়েন্ট মিল্কটাকে নারিশ করাইতে হয় থ্রু সাম কাইন্ড অফ
ফস্টার মিল্কিং মানে হলো আর্টিফিশিয়ালি দুধ তৈরি করে অথবা অন্য গাভীর দুধ এনে খাওয়ানো অথবা অন্য ছাগি, যে ছাগির বাচ্চা একটা কিন্তু তার দুধ একটু বেশি আছে, ইচ্ছা করলে বাচ্চা চেঞ্জ করে তাদেরকে মা বানানো যায়, আর্টিফিশিয়াল মা অথবা ধাত্রী মা। সো এই চিন্তাগুলো থেকে প্রোজেনি টেস্টিংটা গুরুত্বপূর্ণ। আর প্রোজেনি টেস্টিং এ সাধারণত তোমার কতটা প্রোজেনি তৈরি করলা সেটার উপর ডিপেন্ড করে প্রোজেনি টেস্টিং এর একিউরেসি। তুমি যদি কমপক্ষে 5টাও করতে পারো প্রোজেনি পার সায়ার, 10টা করতে পারো, 20টা করতে পারো, 40টা করতে পারো, গবেষণায় প্রমাণিত হয়েছে 40টা করে প্রোজেনি করলে একিউরেসিটা গুড এনাফ, মানে অ্যাকসেপ্টেবল এনাফ, যার জন্যই তোমার যে ধরনের ট্রেড, ফর এক্সাম্পল মিল্ক প্রোডাকশন, যার হেরিটেবিলিটি হলো 0.30 এভারেজ, এবং ওইটা যদি 40টা বাচ্চা আমরা তৈরি করি প্রত্যেকটা ক্যান্ডিডেট বলে, তখন সেই প্রোজেনি টেস্টটা 87% accurate. কাজে 87% accuracy is good enough for progeny testing to be valid. তাহলে প্রোজেনি টেস্টিং কাকে বলা হয়? প্রোজেনি টেস্টিং এর একটা স্কিম, এবং প্রোজেনি টেস্টিং তোমার কোন স্পিসিসে বেশি করা হয়, এবং প্রোজেনি টেস্টিং এর জন্য কোন জিনিসগুলো সাবধান হইতে হবে, কোন প্রোজেনি টেস্টিং করার সময় কোন জিনিসগুলোর দিকে বেশি নজর দিতে হবে, সেই জিনিসগুলো তোমরা পাবা। প্রোজেনি টেস্টিং স্কিমের যে ডিটেলস, কয়টা অ্যানিমেলকে মেটিং করাইতে হবে, কি করাইতে হবে, সেটা ভালো পাবা তোমরা ডাল্টনের বইয়ে পৃষ্ঠা নাম্বার 69। ম্যালকম বি উইলিসের ডাল্টনস ইন্ট্রোডাকশন যে লাল বইটা আছে সেটা 69-70 পৃষ্ঠাতে তোমরা এই জিনিসটা সুন্দর করে পাবে। আর প্রোজেনি টেস্টিং এর সময় কোন জিনিসের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে সেই নোটটা ভালো পাবে তোমরা লেসলির বইয়ে পৃষ্ঠা নাম্বার। একটা প্রোজেনি টেস্টিং প্রোগ্রামকে ইফেক্টিভ হতে হলে যে জিনিসগুলো সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাবধানতার পয়েন্টগুলো তোমরা ভালো পাবে লেসলির বইয়ে পৃষ্ঠা নাম্বার 6টা-7টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ওকে। আমি সকালবেলায় দেখলাম। লেসলির বই পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 183 থেকে শুরু করে তোমার 193 পর্যন্ত আছে। তবে যে লিমিটেশনের পয়েন্টগুলো বলেছি, যে পার্টিকুলার লিমিটেশন বা 6টা কারণ যে প্রোজেনি টেস্টিংকে আনবায়াসড করতে হলে যে জিনিসগুলো বিবেচনায় রাখতে হবে, সেই জিনিসগুলো আছে পৃষ্ঠা নাম্বার। এটাকে বলা হয় প্রিকশনস when undertaking progeny testing program, সেটা পাবে লেসলির বইয়ে পৃষ্ঠা নাম্বার 188 থেকে 189 এ, যে প্রিকশনস টু বি taken while making progeny testing program। আর প্রোজেনি টেস্টিং প্রোগ্রামের ক্ষেত্রে ডিটেইলস কি কি লাগবে, প্রোজেনি কয়টা, এবং প্যারেন্ট সিলেকশন কেমন হবে, যে একটা প্রোজেনি টেস্টিং প্রোগ্রামকে কিভাবে ইফেক্টিভ করবা, সেই পয়েন্টগুলো পাবা তুমি ম্যালকমের বইয়ে পৃষ্ঠা নাম্বার 69 এবং 70 তে। আর প্রিকশনস গুলো পাবা লেসলির বইয়ে 188 এবং 189 পৃষ্ঠাতে। সুন্দর করে একটা নোট করে পড়বে। দেন আসো আমরা কিভাবে ব্রিডিং অ্যানিমাল চুজ করব অন দ্য বেসিস অফ কোল্যাটারাল রিলেটিভস। আমরা প্রোজেনি টেস্টিং সম্পর্কে ধারণা পেলাম, এখন আমরা আলোচনা করব আমরা কিভাবে ব্রিডিং অ্যানিমাল চুজ করব বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য কোল্যাটারাল রিলেটিভস। কোল্যাটারাল শব্দের অর্থ আমরা বলেছিলাম জ্ঞাতিগোষ্ঠী। কোল্যাটারাল রিলেটিভ কাকে বলে একটা সেন্টেন্স তোমরা লিখে নাও। কোল্যাটারাল রিলেটিভস আর দোজ, লিখে নাও, কোল্যাটারাল রিলেটিভস আর দোজ not directly related to an individual, not directly related to an individual,
collateral relatives are those not directly related to an individual as ancestors or progeny. As ancestors or progeny. Full stop. কোলারেটাল রিলেটিভ হলো ওই সমস্ত রিলেটিভ গুলো যারা ডাইরেক্টলি তোমার একটা ইন্ডিভিজুয়ালের সাথে রিলেটেড না, লাইক প্যারেন্টস, অ্যানসেস্টরস এবং প্রোজেনি। ওই যে আমি ইন্ডিভিজুয়াল দিকে ডানে এবং বামে যে দিয়েছিলাম, ডান দিকে হলো তোমার তার তোমার অ্যানসেস্টরস অথবা প্যারেন্টস এবং অ্যানসেস্টরস, আর বাম দিকে হলো তার নিজের সন্তানাদি। তাহলে এই লাইন অফ ডিসেন্টের মধ্যে যারা ডাইরেক্টলি রিলেটেড না, উপরে বা নিচে যারা দাস দাস they are the individuals individual apostrophes s, thus they are the individuals, brothers, sisters, cousins, brothers, sisters, cousins, uncles, aunts, 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 etc. তাহলে একটা ইন্ডিভিজুয়ালের যারা ভাই, বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আঙ্কেলস, চাচা, মামা, খালা, ফুফু, এভরিথিং, চাচা, মামা, খালা, খালু, আন্টস হলো চাচি, মামি, ফুপি, অল দিস থিংস। কাজে যারা এরকম তাদেরকে বলি আমরা কোল্যাটারাল রিলেটিভ, COLLATERAL, কোল্যাটারাল রিলেটিভস। এখন যেই কোল্যাটারাল রিলেটিভটা সাবজেক্টের স্যার, বলো বলো স্যার চাচি বা মামি ওনারা কি আমার সাথে রিলেটেড হবে কোনোভাবে? একটু দূরে রিলেটেড হবে। চাচি 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 বা মামি বা তোমার যে খালু, তারা তোমার এরা ডাইরেক্ট কোল্যাটারাল রিলেটিভস না। তারা আরেক মানে তোমার সাথে জিন কমনের কোনো সুযোগ নেই, কিন্তু তারা কন্ট্রিবিউট করতেছে তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তাদের, কিন্তু তারা ডাইরেক্ট তোমার এই কোল্যাটারাল রিলেটিভস গ্রুপে তারা পড়বে না। তবে এখানে যে আন্টস বলেছি আমরা, এই আন্টস বলতে আমরা বুঝতেছি মনে করো খালা, ফুপু, যারা তোমার বাবা বা মায়ের ডাইরেক্ট লাইন অফ রিলেশন কানেকশন আছে। বুঝতে পারলাম তোমার কথা? ঠিক, ইউ আর কারেক্ট। যে চাচি বা মামি অথবা খালু, তারা তোমার কোনোভাবেই কোল্যাটারাল রিলেটিভস এর মধ্যে পড়ে না। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসো যে তোমার বাবার ভাই, আপন, চাচা অথবা বোন, ফুপি, ডেফিনেটলি তারা কোল্যাটারাল গ্রুপের মধ্যে পড়ে। কিন্তু তাদের সাথে যারা এসে আবার পার্টনার করে তাদের ফ্যামিলিগুলো বিল্ড করছে, তারা তোমার ইয়েতে পড়ে না, কারণ তার সাথে তোমার এই ফ্যামিলির লিঙ্কেজ নেই। তবে হ্যাঁ, যদি কারো আবার ওটা আত্মীয়তার সূত্রের মধ্যে বিয়ে হয়, তখন আবার তারা পড়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কাজে ওই যে পরের ধাপের যাদেরকে বলা হয়, তাদেরকে বলা হয় ডবল আন্ট অথবা ডবল আন্টি, ডবল আঙ্কেল, ডবল কাজিন। তোমার আপন কাজিন যারা, তারা হলো কাজিন। কিন্তু এটার সাথে আবার একটা ডবল কাজিন একটা বিষয় হতে পারে, মানে ডবল কাজিন বিষয় হলো দুই ভাবেই কাজিন। একটা হিউম্যান ফ্যামিলিতে দুইটা আত্মীয়ের কথা বলো, যেমন তোমার চাচাতো ভাই, ওকে, তোমার চাচাতো ভাই তোমার কাজিন, তোমার বাবা এবং তোমার চাচার রিলেশনের কারণে, কারণ বাবার অর্ধেক জিন তোমার মধ্যে আছে, বাবা এবং চাচার মধ্যে আবার অর্ধেক জিন আছে তাদের প্যারেন্টের। কিন্তু তোমার চাচাতো ভাই হলো তোমার ডাইরেক্ট কাজিন, কিন্তু চাচাতো ভাই যদি আবার অন্য কোনোভাবে তোমার খালার সূত্র দিয়ে বিয়ে হয়ে যদি সেদিকে আরেকটা কাজিনশিপ আসে, দেন দিস ইজ কল্ড ডবল কাজিন। আর হাফসিপ হলো সৎ ভাই বোন, ওয়ান প্যারেন্ট কমন। যে সমস্ত যেই হাফসিপ দুইটার ওয়ান প্যারেন্ট কমন, যেমন বাবা এক মা ভিন্ন, অথবা মা এক বাবা ভিন্ন, সৎ মায়ের ছেলে মেয়ে যারা, তারা হলো হাফ
ব্রাদার্স অথবা হাফ সিস্টার্স, অথবা জেনারেল ওয়ার্ডে বলা হয় তাদেরকে হাফ সিপ। আবার যারা ফুল সিপ, একই বাবা মায়ের ঘরের যত ভাই বোন আছো, অল আর ফুল সিপস। এখানে যেই কারণে এই রিলেশনশিপের কথাগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম, সেটার মূল কারণ হলো যে এই কোল্যাটারাল রিলেটিভস গুলো যত তোমার ক্লোজ হবে উইথ দ্য সাবজেক্ট, তাদের উপাত্ত কোল্যাটারাল রিলেটিভসদের উপর ভিত্তি করে অ্যানিমেল সিলেকশনে তত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কারা? 1 নম্বর হলো ভাই বোন। আবার ভাই বোনের মধ্যে ফুল সিপরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে হলো হাফ সিপস। দেন আসো কাজিনসদের মধ্যে মনে করো যারা মানে সিঙ্গেল কাজিন অথবা ডাইরেক্ট কাজিন যারা বলি আমরা, তারা হলো এরপরের স্টেপে হয়। আঙ্কেলরাও তোমার বাবার থ্রুতে তোমার সাথে রিলেশন, কাজী বাবার হলো হাফ, আবার বাবা এবং চাচার মধ্যে সম্পর্ক হলো হাফ। কাজে হাভিং প্রসেসে এক কথাই হলো কোল্যাটারাল রিলেটিভস যাদেরকে আমি এখন তোমাদেরকে স্পেসিফাই করে দিলাম, তারা যত বেশি ক্লোজ, তুমি মনে করো দুইটা, যে কোনো তোমার কাছে সিলেকশনের ক্যান্ডিডেট মনে করো 50টা আছে কাউ, এই 50টা কাউকে তুমি সিলেক্ট করবা। 50টা কাউয়ের মধ্যে মনে করো তুমি এই 50টা কাউ থেকে মনে করো তুমি 10টা কাউ সিলেক্ট করবে। এখন এই 10টা কাউয়ের যদি তুমি পেডিগ্রি তোমার কাছে থাকে, তাহলে পেডিগ্রির মধ্যে তুমি খুঁজে বের করতে পারবা। একটা মিনিট কেন, পঞ্চাশটা কাউয়ের ডিটেল পেডিগ্রি আমাদের জানা আছে। পেডিগ্রি জানা থাকা মানে হলো তাদের প্যারেন্ট জানো, অ্যানসেস্টর জানো। একইভাবে আরো যেমন 50টা আছে, তুমি যদি চেক করো, যেহেতু অ্যানিমেল রেকর্ডিং সিস্টেমে যে কোনো অ্যানিমেলের তাদের যে প্যারেন্টস এবং অ্যানসেস্টার্স সবসময় তাদের ট্যাগ নাম্বার দিয়ে করা হয়, নামকরণ করা হয়, তখন তুমি কমন ট্যাগ নাম্বার এই অ্যানিমেলগুলোর পেডিগ্রিতে পেলে তুমি খুঁজে পাবা তাদের আত্মীয়তার সূত্র। এবং দিস ইজ হাউ আমরা অ্যাকচুয়ালি চেক করব। পেডিগ্রি চেক করে একজন হাত তুলেছিল, কথা বলবে, বলো কে? ফারহানা? জি স্যার, আমাদের অনেকেই হচ্ছে এই মিটিং এ ঢুকতে পারতেছে না, একটু ওয়েটিং রুমে আপনি চেক আমি তো করতে। জানি না, এটা দোষ দাও তুমি ইন্টারনেটকে, আমাকে দোষে লাভ নাই, তোমাকে দোষে লাভ নাই। আমরাও এরকম অনেক সময় সাফার করি, অনেকে ঢুকতে পারি না, বুঝতে পারছো? ডাবল মিটিং অন হয়ে গেছে। ডাবল মিটিং হাউ? জি স্যার, মানে 10-15 জন আরেকটা মিটিং এ, মানে সেম লিংকেই। সেম লিংকে? জি স্যার। সেম লিংকে হতে পারে? জি স্যার, মানে আমি নিজে ছিলাম, পরে বের হয়ে আবার ঢুকছি। হ্যাঁ, ওদেরকে বলো বের হয়ে আবার ঢুকতে। ট্রানজাকশন যখন কোল্যাটারাল রিলেটিভস এর ইনফরমেশনের উপর ভিত্তি করব, তবে একটা জিনিস মনে রেখো, পেডিগ্রি ইটসেলফ ইজ নট এনাফ। পেডিগ্রি বলে দেয় যে কার বাবা কে, কার মা কে, কার দাদা কে, কার দাদি কে, অল দিস থিংস। কিন্তু পেডিগ্রির সাথে সাথে যদি ওর প্রত্যেকটা প্যারেন্ট এবং অ্যানসেস্টরের তোমার সেই কাঙ্ক্ষিত ক্যারেক্টার বা ক্যারেক্টার গুলোর যদি পারফরমেন্স জানা না থাকে, দেন দোজ পেডিগ্রি বিকামস ইউজলেস। সিমিলারলি এই যে কোল্যাটারাল রিলেটিভসদের ক্ষেত্রেও তুমি কার এই 50টা কাউয়ের অন্য কোল্যাটারাল রিলেটিভস তুমি অনেক আইডেন্টিফাই করলা, ভেরি গুড, কিন্তু সেই রিলেটিভদের যদি ফর এক্সাম্পল দুধ প্রোডাকশনের, ফর এক্সাম্পল তাদের কার্ভিং ইন্টারভেলের যেই কাঙ্ক্ষিত গুণাগুণগুলোর জন্য সুপিরিয়র অ্যানিমাল তুমি সিলেক্ট করতে চাচ্ছ, সেই গুণাগুণগুলোর যদি ডেটা না থাকে, তথ্য না থাকে, পারফরমেন্স রেকর্ড না থাকে, তখন কেউ তোমাকে হেল্প করতে পারবে না। সো ইন কেস অফ ব্রিডিং, ইনফরমেশন ইজ পাওয়ার, এবং কারেক্ট ইনফরমেশন ইজ রিয়েলি পাওয়ারফুল, রং ইনফরমেশন ইজ রেদার হার্মফুল, তোমাকে পিছিয়ে দিবে ব্রিডিং এ, তোমাকে উল্টা গতিতে নিবে। সো recording accurate pedigree and performance record is the beginning of making animal breeding to step up.
তাহলে এই যদি তোমার কোলাটারাল রিলেটিভস গুলো তোমার হয় হাফ শিপস হয়, হাফ শিপসের ক্ষেত্রে হাফ শিপসের ডেটা দিয়ে যদি আমরা সিলেকশনের মেল এবং ফিমেল চুজ করি, অ্যাকিউরেসি একরকম, কারণ হাফ শিপসদের সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হলো 25%, ফুল শিপসদের মধ্যে সম্পর্ক হচ্ছে 50%। তারপরে সায়ার এবং ডটারের মধ্যে মেটিং এর ক্ষেত্রে রিলেশনশিপ হলো আমাদের 50%। এই যে বিষয়গুলো সেগুলোকে বিবেচনা হয়। একইভাবে যদি কাজিন হয় সেখানে সিলেকশনে অ্যাকিউরেসি চলে যাবে 1/8-তে, কারণ কাজিনদের মধ্যে জেনেটিক রিলেশনশিপ হলো 1/8, 12.5%। এইভাবে আমরা এগিয়ে যাব। এবং এরপরে আরেকটা জিনিস যেটা আমরা আলোচনা করব, আরেকটা মেথড, সেটা হলো যে সিলেকশন অন দ্য বেসিস অফ ফ্যামিলি ইনফরমেশন, সিলেকশন অফ ব্রিডিং অ্যানিমালস বেসড অন দ্য ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশনের সাথে তুমি দেখবা কোলাটারাল রিলেটিভস এর তোমার এক ধরনের তুমি পাবা যে এটা মনে হয় যে একই রকম জিনিস, অ্যাকচুয়ালি একই রকম জিনিস। বিভিন্ন অথাররা বিভিন্ন সময়ে ডেভেলপমেন্টে বিভিন্ন নোমেনক্লেচার ইউজ করেছে, তবু আমরা ফ্যামিলি শব্দটা আগে বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ মেন্ট বাই ফ্যামিলি? ফ্যামিলি মানে হলো যেটা একজনকে কেন্দ্র করে একজনের কমন জিন যাদের মধ্যে ছড়িয়ে আছে, একটা কমন জিন যাদের মধ্যে পাওয়া যায়, দে ক্যান বি কল্ড এজ এ ফ্যামিলি। ফর এক্সাম্পল, আমাদের মুসলমান ধর্মে যে আদম হাওয়ার কথা বলি আমরা, আমাদের ধর্ম বলেছে আদম হাওয়া থেকে আমরা সৃষ্ট। তাহলে আদম হাওয়ার জিন কতটুকু তোমার এবং আমার মধ্যে আছে যারা আমরা মুসলমান, সেটা ট্রেস ব্যাক করা কঠিন জিনিস। কত জেনারেশন, এটা যেহেতু ওইভাবে কেউ রেকর্ড রাখে নাই বা তখনকার দিনে এরকম হয়নি, তবে ডেফিনেটলি ভেরি মাইনিউট হলেও, একটা দুইটা জিন, 10টা জিন হলেও মানুষের শরীরে যেরকম জিন আছে অ্যারাউন্ড 20,000, তোমরা জানো একটা কোষে, সেই 20,000 জিনের মধ্যে কতটা আদম হওয়ার কতটা জিন আমাদের মধ্যে আছে সেই জিনিসটা আমরা জানি না। তবে জেনারেশন যত এগিয়ে যায় তত জিনগুলো হাবিং প্রসেসে অর্ধেক অর্ধেক হয়ে যায়। আদম এবং হাওয়ার জিন প্রথম তাদের যে সন্তান সন্ততি হয়েছিল তাদের মধ্যে এক একজনের 50% করে জিন আসছে। সেটা থেকে শুরু হয়ে আমরা কততম অগ্রগামী জেনারেশন উই ডোন্ট নো, সো উই ক্যানট ওয়ার্ক ইট আউট। 121 জনই আমি দেখতেছি স্টুডেন্ট, আর বোধহয় কেউ ঢুকতে পারে নাই এখনো, মনে হয় পারতেছে না, আমি জানি না হাউ টু রিমুভ ইট। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে, ফ্যামিলি জিনিসটাকে যদি আমরা ওইভাবে ডিফাইন করি যে ফ্যামিলি কাকে বলে এবং ফ্যামিলি কত রকম। ফ্যামিলি কাকে বলে? ফ্যামিলি আমরা বলতে পারি যে those individuals who possess a common gene may constitute a family. ফ্যামিলি ব্রিডিং এর ক্ষেত্রে তিন রকম ফ্যামিলি আছে। একটা হলো সায়ার ফ্যামিলি, আরেকটা হলো ড্যাম ফ্যামিলি, আরেকটা হলো সায়ার এন্ড ড্যাম ফ্যামিলি। সায়ার ফ্যামিলি কাকে বলা হয়? সায়ার ফ্যামিলি বলা হয় একটা সায়ারকে কেন্দ্র করেই যেই বৃত্তটা গড়ে উঠেছে। মনে করো একটা পার্টিকুলার বুল অথবা একটা কক যদি একটা গ্রামীণ ফ্যামিলিতে 2-3 বাড়ির মধ্যে যদি একটা কক থাকে, তাহলে এই ককেরই সমস্ত বংশ গড়ে উঠলো তার 2-3 বাড়ির মধ্যে। একইভাবে একটা ব্রিডিং বুলকে যদি আমরা সারা বাংলাদেশে এই পারপাসে ইউজ করি এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশে তার সন্তান সন্ততি গড়ে উঠেছে। বুল একটা mated with hundreds of cows and heifers throughout the country, and they led to production of progeny. So all progeny and all progeny is called the sire family of bull X. একটা বুল যার জিন বা ব্লাড যত জায়গায় ছড়িয়ে গেছে, they all constitute that sire family. মানে সায়ার একটা, ড্যাম ভিন্ন, অনেক প্রোজেনি হয়েছে, সব প্রোজেনিরা এই সায়ার ফ্যামিলির সদস্য, এটাকে বলা হয় সায়ার ফ্যামিলি। আর ড্যাম ফ্যামিলি কি? ড্যাম একটা mated to multiple sires and they produce progeny
all those progeny belongs to this particular dam family. এবং ড্যাম ফ্যামিলিটা বেশি হয় মাল্টিপ্যারাস স্পিসিসে, অর্থাৎ যে স্পিসিসে বেশি বাচ্চা দেয়, ছাগল, শূকর, ভেড়া, যারা একাধিক বাচ্চা দেয়, ড্যাম ফ্যামিলিটা ওদের দিয়া তৈরি হওয়ার প্রবাবিলিটি বেশি। মনে করো একটা ফার্মারের ফ্যামিলিতে ছাগি আছে একটা, কিন্তু এই ছাগিটা বিভিন্ন সময় বিভিন্ন বাঘ দিয়ে মেটেড হচ্ছে, ওই ফ্যামিলিতে সন্তানাদি হচ্ছে, তাহলে ওই মাটাকে কেন্দ্র করে যত বাচ্চা কাচ্চা হচ্ছে, এটা হলো ড্যাম ফ্যামিলির উদাহরণ। দেন ইউ কাম টু সাইরেন ড্যাম ফ্যামিলি। সাইরেন ড্যাম ফ্যামিলির বেস্ট এক্সাম্পল হচ্ছে, তুমি বলতে পারো যে হিউম্যান ফ্যামিলি। হিউম্যান ফ্যামিলিতে এক বাবা মা থাকে, and over the years of family life they produce 1 2 3 etc. number of children from common father and mother in a family structure like human being. তুমি বলতে পারো এটাকে সায়ার এবং ড্যাম ফ্যামিলির উদাহরণ। লাইভস্টকের ক্ষেত্রে এরকম ঘটে, এবং এই ফ্যামিলি ইনফরমেশন গুলো তোমার হেল্পফুল হয় যদি আমরা একটা পার্টিকুলার সায়ারের যত ডটার হয়েছে সেই ডটারগুলোকে কেন্দ্র করে, ডটারের পারফরমেন্সের উপর ভিত্তি করে যদি আমরা সায়ার সিলেকশন করি, লাইক প্রোজেনি টেস্টিং, সেটাকে বলবো আমরা সিলেকশন উইদিন এ পার্টিকুলার সায়ার ফ্যামিলি। আমরা সিলেকশন করতেছি সুপিরিয়র অ্যানিমেল। মনে করো একটা সায়ারের যদি 5টা ভালো ডটার আমরা সারা বাংলাদেশ থেকে চুজ করি, ওই যে 5টা ভালো ডটার চুজ করলাম বেসড অন দ্য সায়ার্স ইনফরমেশন বা সায়ার্স এর ক্রেডিবিলিটির উপর ভিত্তি করে, সেই ধরনের সিলেকশনকে বলতে পারি আমরা সিলেকশন অফ সুপিরিয়র মেলস এন্ড ফিমেলস উইদিন এ সায়ার ফ্যামিলি। আবার কাজে আমরা আবার এই ফ্যামিলি সিলেকশনের ভিতরে, ফ্যামিলি সিলেকশনের মধ্যে আমরা 2 রকম প্র্যাকটিস করতে পারি। কোন একটা ফ্যামিলি মনে করো আমরা ইন জেনারেল নামে বিক্রি যায়, মনে করো একটা ফ্যামিলির রেকর্ড হচ্ছে খুব ভালো, যে ওই ফ্যামিলির যে কোনো ছেলেমেয়েরা খুব ভালো, ভদ্র, শিক্ষিত, ব্রেন ভালো। একইভাবে লাইফস্টাইলকে আমরা আসতে পারি এমন কোন সায়ার যে সায়ারের যে কোনো বাচ্চা কাচ্চা পেলেই সবাই কিনতে আগ্রহী, অথবা এমন একটা সায়ার এবং ড্যাম মিলে একটা ফ্যামিলি আছে, উন্নত বিশ্বে এটা খুব বেশি হয়, নেদারল্যান্ড, ডেনমার্ক, সেসব জায়গাগুলোতে প্রত্যেকটা খামারি এক ধরনের ট্র্যাডিশন থাকে, তারা তাদের ফ্যামিলির মধ্যে ওয়ার্ল্ডের যত জায়গায় যত ভালো জিনিস পায়, ফর এক্সাম্পল ডেইরি কাউ এবং গুল, ভালো সিমেন্ট অথবা ভালো হিফার, এমন ভাবে তোমার জড়ো করে যে ওই ফ্যামিলিগুলো নামেই বিক্রি যায়। ওই ফ্যামিলির কথা শুনলে যে কোনো অ্যানিমেলের দামই বেড়ে যায় 10 গুণ। এই যে এগুলো হলো ফ্যামিলি রেপুটেশনের উপর ভিত্তি করে ইন টার্মস অফ লাইভস্টক, ওই একইভাবে ফ্যামিলি রেপুটেশন আছে। কাজে উইদিন এই ফ্যামিলি সিলেকশনের মধ্যে এই যে 3 রকম ফ্যামিলি আছে, আমরা উইদিন ফ্যামিলি সিলেকশন করতে পারি অথবা বিটুইন ফ্যামিলি সিলেকশন করতে পারি, এবং সেই ক্ষেত্রগুলোতে আমাদের ব্রিডিং অ্যানিমাল সিলেকশনটা খুব ইউজফুল হয়। তবে যেমন তোমার অনেক 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 জিনিস আছে নামেই বিক্রি যায়, মানে নাম শুনলেই মানুষ কবি করে। ফর এক্সাম্পল তোমার মনে করো বাজারে তোমার একটা যদি তোমার আসে বাজারে, যদি একটা ভালো গাভী আসে, তখন কিন্তু মানুষ হিসাব করে যে এটা গাভীটার দুধ প্রোডাকশন কেমন, মা কেমন দিত, অর্থাৎ ওর পারফরমেন্স, পিডিগ্রি, এগুলো নিয়ে মানুষ চিন্তা করো। ওর আডারটা দেখে, ওর বডিটা দেখে যে স্কিন পাতলা কিনা, মানে এরকম অনেক জিনিস, ওর ডেইরি বডি আছে কিনা, পিছনের পার্টটা হেভিয়ার কিনা, মানে অ্যাঙ্গুলার বডি কিনা, এটসেট্রা দেখে, ডেইরি ক্যারেক্টার। কিন্তু যদি একটা বাঘের বাচ্চাকে বাজারে তোলা হয় বিক্রির জন্য, বাঘের বাচ্চার কি এগুলো কেউ দেখে? তখন যেটা বাঘ বা সিংহ, সেই নামেই বিক্রি যায়, স্পিসিসের জন্য তার আলাদা গুরুত্ব আছে। আমি বলতে চাচ্ছি অনেক জিনিস আছে তোমার নাম শুনলেই তোমার দাম উঠে যায় বা গুরুত্ব দেওয়া হয়। সো আর লাইভস্টকে ইকোনমিক ট্রেডসের জন্য যেহেতু আমরা সিলেকশন করি, যার জন্য ডেফিনেটলি তোমার এই যে আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করলাম, একটা হলো আমরা ব্রিডিং অ্যানিমাল সিলেকশন করতে পারি বোথ মেল এন্ড ফিমেল, লুকিং এট দেয়ার ওন পারফরমেন্স। তাদের নিজেদের যদি ওই ট্রেড বা ট্রেড গুলো ডেটা জানা থাকে, সেই ট্রেড বা ডেটার উপর ভিত্তি করে ভালো মন্দ আমরা
ফেনোটাইপিক মিন ভ্যালু বা ফেনোটাইপিক ভ্যালুর উপর ভিত্তি করে যখন অ্যানিমাল সিলেকশন করি, দ্যাট মেথড ইজ কল্ড মেথড নাম্বার 1, যেটা প্রথম আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে অ্যানিমাল সিলেকশন করব আমরা লুকিং এট দ্য পেডিগ্রি অফ দ্য ক্যান্ডিডেটস। আমরা যাদেরকে চুজ করব তাদের যদি পেডিগ্রি এবং অ্যালং উইথ পেডিগ্রির সাথে সাথে যে পারফরমেন্স থাকে, সেই দুইটা দেখে যে সিলেকশন করি সেটাকে বলি আমরা পেডিগ্রি সিলেকশন। দেন উই কেম টু সিলেকশন অফ ব্রিডিং অ্যানিমালস বেসড অন দ্য প্রোজেনি পারফরমেন্স। আমরা যারা সিলেকশনের ক্যান্ডিডেট তাদের প্রোজেনি তৈরি হবে, প্রোজেনির মধ্যে ওই ট্রেড গুলো কেমন আছে রেকর্ডিং হবে, প্রোজেনির পারফরমেন্সের ভিত্তিতে আমরা তখন ভালো মন্দ যাচাই করবো, দ্যাট ইজ কল্ড প্রোজেনি টেস্টিং। এন্ড এরপরেতে আমরা বলেছি সিলেকশন বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য কোলেটারাল রিলেটিভস। কোলেটারাল রিলেটিভস কারা, এবং যেই কোলেটারাল রিলেটিভস ইন্ডিভিজুয়ালের সাথে যত বেশি রিলেশনশিপে ক্লোজ, তাদের ইনফরমেশন তত বেশি রিলায়েবল, তত বেশি অ্যানিমাল সিলেকশনটা কারেক্ট হবে। আর যারা যত দূরে হয় সেটা তত বেশি লেস আমি বলবো যে রিলায়েবল। এর পরবর্তীতে আমরা আলোচনা করেছি ফ্যামিলি সিলেকশন। ফ্যামিলি কাকে বলা হয়, ফ্যামিলি কত রকম, এবং ফ্যামিলি ইনফরমেশন ক্যান হেল্প আস টু সিলেক্ট ব্রিডিং অ্যানিমালস, মেলস এন্ড ফিমেলস। সেই জিনিসটা আমরা আলোচনা করে বুঝলাম। সর্বশেষে আমাদের যে মেথডটা আছে সেই মেথডটা হলো এই যে আমরা আগে ইন্ডিভিজুয়াল, পেডিগ্রি, প্রোজেনি, কোলেটারাল রিলেটিভস, ফ্যামিলি, 5 রকম, এই 5 রকম তথ্যই একটা প্রাণীর 5 রকম তথ্যই থাকতে পারে, অথবা 4 রকম থাকতে পারে, কোনোটার 3 রকম থাকতে পারে, কোনোটার 2 রকম থাকতে পারে, কোন ক্যান্ডিডেটের 1 রকম তথ্য থাকতে পারে। অর্থাৎ আমাদের আরেক ধরনের সিলেকশনের অপরচুনিটি আছে, যেখানে সিলেকশনের ক্যান্ডিডেটদের অল সোর্সেস যত যার যেটুকু পাওয়া যায় সেটুকুকে উই ক্যান ইউজ ইন মেকিং সিলেকশন ডিসিশন। দ্যাট মেথড ইজ কল্ড ইনফরমেশন ফ্রম অল সোর্সেস অফ রিলেটিভস। এবং এটা করতে হলেই তখন আমরা সিলেকশনে যারা ক্যান্ডিডেট তাদের যার 5 রকমই আছে 5 রকম তথ্যকে আমরা সাজাই, যার 4 রকম আছে 4 রকম, যার মাত্র 1 রকম আছে সেটাই সাজাই, যার কোনো রকম নেই তাকে আমাদের আর চিন্তা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যার কোনো রকম তথ্যই নেই তাকে সিলেকশনের জন্য আমাদের কোনো গতি নেই, উই ক্যানট টেক এনি ডিসিশন। যার জন্য এই যে অ্যানিমেলের যত রকম তথ্য আছে সবগুলোকে একসাথে কম্বাইন করার মেথডটা হলো সিলেকশন বেসড অন অল সোর্সেস অফ। সেই মেথডটাকে আমরা সিলেকশন ইন্ডেক্স মেথড বলতে একটা মেথড পড়ে আসছিলাম এই 1 ক্লাস আগে, যখন আমরা একাধিক সোর্সেসটা বলছিলেন, শুধু টাইটেলটা পর্যন্ত শুনতে পেয়েছিলাম। মানে যখন ইনফরমেশন ফ্রম অল সোর্সেস, না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। মাই গড, তাহলে তো বেশটুকু মিস করছো। এনিওয়ে আমি আবার বলি, তাহলে এই যে আমরা রিভিউ করলাম যে লাস্টের মেথডটা হচ্ছে যে একটা যারা সিলেকশনে ক্যান্ডিডেট থাকবে তাদের কারো 5 রকম তথ্যই থাকতে পারে, কারো 4 রকম, কারো 3 রকম, কারো 2 রকম, কারো 1 রকম, কারো না। যাদের কোনো রকম তথ্য পাওয়া যাবে না তাদের সিলেকশন করার বা চিন্তা করার কোনো সুযোগ নেই। এবং যার যত রকম পাওয়া যাবে, যার যত বেশি ইনফরমেশন পাওয়া যাবে অল সোর্সেস, সেই অ্যানিমেলগুলোর সিলেকশনের অ্যাকিউরেসি তত বেশি হবে। সেই দৃষ্টিকোণ থেকে মিউট অল দেওয়া আছে, আমি আনমিউট অল করতে চাইলে অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট, ইয়েস করলাম, আপাতত করে নিলাম। সো এই মেথডটার সাথে সিমিলারিটি আছে। তোমরা মনে আছে ইন্ডেক্স সিলেকশন আমি আলোচনা করেছিলাম? হ্যালো, জি স্যার। যখন আমরা সিলেকশন ইন্ডেক্স মেথড আলোচনা করেছিলাম মাল্টিপল ট্রেড সিলেকশনের সময়, তখন আমরা একটা ইকুয়েশন বলেছিলাম যে ইন্ডেক্স ভ্যালু অফ এন অ্যানিমেল ইজ ইকুয়াল টু b1x1 প্লাস b2x2 প্লাস bnxn। সেইখানে x1 ছিল ট্রেড 1, x2 ছিল ট্রেড 2, x3 ছিল ট্রেড 3, আর b1 গুলো ছিল রিলেটিভ ইকোনমিক ভ্যালু। সেই ইকুয়েশনটাকে আমরা ইনফরমেশন ফ্রম অল সোর্সেস এর এখানে
আনতে পারি, ওই সিলেকশন ইন্ডেক্সের প্রিন্সিপলটা এখানে আনতে পারি। এখানে প্রিন্সিপলটা হবে ইন্ডেক্স ভ্যালু অফ এন অ্যানিমেল ফর সিলেকশন ইউজিং অল সোর্সেস ইনফরমেশন। সেখানে B1 গুলো হয়ে যেতে পারে তোমার রিলেশনশিপ, X1 হতে পারে অ্যানিমেলের নিজের, মনে করো দুধ প্রোডাকশন, ইন্ডেক্সের B1 X1 হলো নিজের দুধ প্রোডাকশন, X2 হলো ওর মায়ের দুধ প্রোডাকশন, X3 হলো ওর নানির দুধ প্রোডাকশন, X4 হতে পারে ওর বোনের দুধ প্রোডাকশন, X5 হতে পারে ওর 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 মনে করো সে আরো ফিমেল রিলেটিভস এর। সো এক্সেস গুলো হয়ে যেতে পারে অ্যানিমেল হারসেলফ, হার মাদার, হার গ্র্যান্ডমাদার, হার সিস্টার, সো অন, এরকম যত রকম সোর্স থাকে। আর B1 গুলো হতে পারে হেরিটেবিলিটি অফ, অথবা সরি না, হেরিটেবিলিটি না, B1 হলো রিলেশনশিপ অফ দ্য ইন্ডিভিজুয়াল উইথ দ্য সাবজেক্ট, অথবা ইন্ডিভিজুয়াল যার ইনফরমেশন তার সাথে X1 মানে হলো নিজের দুধ প্রোডাকশন, তাহলে X1 এর সাথে ওই 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 প্রাণীর সম্পর্ক হলো 1, কাজে এখানে হবে B এর মান হবে 1। তারপরে B2 হবে যেহেতু মায়ের দুধ প্রোডাকশন, মায়ের সাথে সাবজেক্টের সম্পর্ক হলো হাফ, তাহলে B2 এর ভ্যালু হবে হাফ। B3 হলো এরকম নানি 1/4, নানির মা 1/8, সো অন। তাহলে সেই সিলেকশন ইন্ডেক্সের প্রিন্সিপলটাই আমরা এখানে বড় করতে পারি টু কম্বাইন দ্য ইনফরমেশন ফ্রম অল সোর্সেস অফ রিলেটিভস। এবং এই মেথডে যে করা হয় অ্যানিমেলের জেনেটিক মেরিট বা অ্যানিমেলের সিলেকশনের জন্য যে তার ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট করা হয়, এই মেথডে কম্বাইন করাটাকে বলা হয় একটা খুবই রিনাউন্ড একটা মানে জেনেটিক ইভ্যালুয়েশন টুল। সেটার নাম হচ্ছে, লেখো, বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন। বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন, সংক্ষেপে বলি আমরা BLUP, বড় হাতের B, ছোট হাতের L, বড় হাতের B, ছোট হাতের বড় হাতের L, বড় হাতের U, বড় হাতের P, ব্লাপ। বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন, বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন, অর্থাৎ যেই প্রেডিকশনটা আমাদের একটা প্রাণীর একটা পার্টিকুলার ট্রেটের ব্রিডিং ভ্যালু সম্পর্কে বেস্ট এস্টিমেট দেয়। এবং এই মেথডটা ডেভেলপ করেছে C.R. হেন্ডারসন। এই ব্লাপ সম্পর্কে সবচেয়ে সহজ নোট পাবে, সবচেয়ে ভালো নোট পাবে, বইয়ের নাম হইল ভেটেরিনারি জেনেটিক্স। ভেটেরিনারি জেনেটিক্সের মধ্যে তোমার ব্রিডিং চ্যাপ্টারে অথবা তোমরা ইন্ডেক্সে যাবা, সাবজেক্ট ইন্ডেক্সে, সেখানে গিয়েই দেখবা ব্লাপ সম্পর্কে নোট পাবা। হর্সের একটা ডেটা সেট দিয়ে সুন্দর দেওয়া আছে কিভাবে মাল্টিপল ট্রেটের অথবা সিঙ্গেল ট্রেটের মাল্টিপল সোর্স অফ ইনফরমেশনকে কম্বাইন করে তার ব্রিডিং ভ্যালু বের করা হয় বা সিলেকশনের জন্য উপযুক্ততা যাচাইয়ের জন্য ইনফরমেশন কম্পাইল করা হয়। কাজে এই মেথড সম্পর্কে তোমরা একটু নোট করে নিবা। তাহলে লাস্ট মেথডটা হচ্ছে যেখানে অল সোর্সেস ইনফরমেশনকে কম্বাইন করে প্রাণীর সিলেকশনের জন্য ইন্ডেক্স ভ্যালু ক্যালকুলেট করা হয়। এখানে সিলেকশন ইন্ডেক্সের প্রিন্সিপলটা ফলো করা হয়, কিন্তু এটার এলিমেন্টগুলো ভিন্ন। সেই এলিমেন্টগুলো নিজের, তার মায়ের, অল রিলেটিভসের। আবার B1 গুলো হলো তাদের জেনেটিক রিলেশনশিপ অফ দ্যাট পার্টিকুলার সোর্স অফ ইনফরমেশন উইথ দ্য সাবজেক্ট অফ দ্য সিলেকশন, যাকে সিলেকশন করব তার সাথে B1 B2 এগুলো হলো একটা রিলেটিভসের জেনেটিক রিলেশনশিপের মাত্রা কত বা ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য সোর্স অফ ইনফরমেশন। কাজে এই মেথডগুলো তোমরা সুন্দর করে নোট করবা। আমি আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব রেসপন্স টু সিলেকশন সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে হলো 20 তারিখ, আগামী ক্লাস হলো 27 তারিখ। আশা করি 27 তারিখে আমার ক্লোজিং ক্লাস হবে। ইন দ্য মিন টাইম প্রফেসর আজহারুল হক তোমাদের সাথে জেনেটিক ফেনোটাইপিক ভেরিয়েশন দিয়ে হেরিটেবিলিটি, রিপিটেবিলিটি এগুলো শেষ করবে। আমি রেসপন্স সম্পর্কে আগামী ক্লাসে, রেসপন্স কাকে বলে, এই যে সিলেকশন প্রোগ্রাম তোমরা করতেছো, এই প্রোগ্রাম থেকে কি ফলাফল পাবে,
এবং সেই ফলাফল পাওয়া এবং হিসাব করার যেই ওয়েগুলো কিভাবে আমরা সেগুলো দেখতে পাবো যে জেনেটিক ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে বা সিলেকশন প্রোগ্রামে উন্নতি হচ্ছে কিনা উইথ দ্য প্রগ্রেস অফ টাইম এবং জেনারেশন, সেই জিনিসটা আলোচনা করে আগামী ক্লাসে আমি কনক্লুড করবো উইথ ইউ। তবে আমি যে জিনিসগুলো পড়িয়েছি সেগুলো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে তোমরা বইয়ের হেল্প নেবে, না হলে আমার সাথে কথা বলবে, প্রয়োজন আমাকে ইমেল করবে।